আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস লুকিয়ে আছে। আজকে আমরা সেটাই ফাইন্ড আউট করব এবং খুব সহজে কিভাবে আমরা জৈব রসায়নটা বুঝতে পারি সেই জিনিসটি আজকে আমরা আলোচনা করব। এবং হয়তো এই লেকচারটি একটু বড় হতে পারে, বাট তোমরা ধৈর্য ধরে দেখলে অবশ্যই বেসিক জিনিসটা বুঝতে পারবে এবং তোমরা এসএসসি লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলে ভালো করতে পারবে। তাই আমরা দেরি না করে কি বলে আজকে এই অধ্যায়ে আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথমে জানতে হবে জৈব রসায়ন বা খনিজ সম্পদ জীবাশ্ম এই জিনিসগুলা কি, জৈব রসায়ন কিভাবে আবিষ্কার হয়, ইতিহাস কি, আমরা এগুলা আগে জেনে নিব, এরপরে আমরা পরবর্তীতে আগাবো। আচ্ছা, দেখো আমাদের 1808 সালে 1808 কত 1808 সালে আমাদের একটা বিজ্ঞানীদের নাম জানতে হবে। দুইটা বিজ্ঞানী আছে, এর ভিতরে প্রথম যে বিজ্ঞানী বার্জেলিয়াস, উনি 1808 সালে একটা মতবাদ দেন যে আমরা যে প্রাণী ও উদ্ভিদ বা লিভিং ফসিল থেকে যে জৈব যৌগ পাচ্ছি, হ্যাঁ, ওটা হলো গিয়ে আমাদের জৈব যৌগ। কিন্তু আমরা যে খনিজ বা প্রাকৃতিকভাবে যেসব খনিজ লবণ থেকে বা যেসব আমাদের জৈব যৌগ উৎপন্ন, সেগুলোকে বলা হয় উনি অজৈব যৌগ। পরবর্তীতে উনি 1815 কত 1815 সালে উনি একটি মতবাদ দেয়, যেটাকে আমরা ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ বলে থাকি। হ্যাঁ, উনি বলে যে ল্যাবরেটরিতে বা প্রাকৃতিকভাবে ল্যাবরেটরিতে আমরা জৈব যৌগ তৈরি করতে কখনোই পারবো না, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়। এই মতবাদটার নাম দেয় প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। হ্যাঁ, কিন্তু তার কিছুদিন পরে, প্রায় 13 বছর পরে, কত বছর 13 বছর পরে, তাহলে আমাদের 1828 সালে বিজ্ঞানী ফেডরিক উহলার উনি কি করেন, উনি ওনার ল্যাবরেটরিতে আকস্মিকভাবে, মানে ওনার অনিচ্ছায়, উনি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে উনি ইউরিয়া তৈরি করে। এখানে অ্যামোনিয়াম সায়ানাইড হলো আমাদের অজৈব যৌগ, সেখান থেকে উনি ইউরিয়া আবিষ্কার করে। আর ইউরিয়া হলো আমাদের জৈব যৌগ। তুমি দেখবা যে মানুষ যখন ইউরিন পাস করে বা প্রস্রাব ত্যাগ করে, তখন এই প্রস্রাবের ভিতরে ইউরিয়া যথেষ্ট পরিমাণে থাকে, আর ইউরিয়া হলো আমাদের একটা জৈব যৌগ। আচ্ছা, দেখো আমরা তাহলে এই যে ফেডরিক উহলার উনি 1828 সালে যে একটা আকস্মিকভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ আবিষ্কার করে এবং ল্যাবরেটরিতে, কিন্তু প্রাকৃতিকভাবে এবং কৃত্রিমভাবে উনি এটা আবিষ্কার করে। কিন্তু বার্জেলিয়াস বলছিল যে প্রাকৃতিকভাবে জৈব যৌগ আবিষ্কৃত হয়, কৃত্রিমভাবে তৈরি করা যায় না। কিন্তু ফেডরিক ওহুলার কিন্তু কৃত্রিমভাবে তৈরি করে দেখালো। পরবর্তীতে এই যে প্রাণশক্তি মতবাদ বা বার্জেলিয়াসের মতবাদটা পরিত্যক্ত হয় এবং এই যে ফেডরিক ওহুলারকে জৈব যৌগের জনক হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন ওই বিক্রিয়াটা একটু দেখি। এবং সবকিছু হয়েছিল আমাদের ওই যে 1828 সালে। অ্যামোনিয়াম সায়ানাইড, দেখো NH4CHN, CHO, উনি এই যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেয় এবং তাপ দেওয়ার কারণে এইটা একটা আয়নিক যৌগ, কিন্তু পরবর্তীতে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া একটা সমযোজী যৌগ এবং ইউরিয়া সমযোজী যৌগ পাশাপাশি ও একটা জৈব যৌগ। পরবর্তীতে এই যে আমাদের যৌগটা পূর্ণ বিন্যস্ত হয় NH2। দেখো, এই যৌগটা হলো আমাদের ইউরিয়া, আর এই যৌগটা হলো অ্যামোনিয়াম সায়ানেট। এই যৌগটা আয়নিক, এই যৌগটা সমযোজী যৌগ। উনি আকস্মিকভাবে এটা হয়ে গেছে। পরবর্তীতে উনি বার্জেলিয়াসের মতবাদটাকে অস্বীকার করে এবং ভুল প্রমাণিত করে। এই হলো গিয়ে আমাদের
জৈব যৌগের ইতিহাস। এরপরে বিভিন্ন ধরনের জৈব যৌগ আবিষ্কৃত হয়। মনে রাখবা আমাদের জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি, কত অনেক বেশি, প্রায় 4 লাখের অধিক জৈব যৌগ আছে, কিন্তু আয়নিক যৌগ বা অন্যান্য যৌগ আমাদের 1,82,000-এর কম। ইন্টারমিডিয়েটে এই সম্পর্কে ভালো বিস্তারিত বলা আছে। আমরা ইন্টারমিডিয়েটে পড়াটা অতদূর না পড়ি, এসএসসি লেভেলে আমরা আলোচনা করি। দেখো এরপরে আমাদের জানতে হবে আমাদের হাইড্রোকার্বন কি। হ্যাঁ, হাইড্রোকার্বন হলো আমাদের যেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, এই মিলিত যৌগটাই হলো আমাদের হাইড্রোকার্বন। এবং আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জিনিসে আমাদের 3টা জিনিস থাকে, সিএইচও, যার অনুপাত হয় 1:2:1, অর্থাৎ কার্বন একটা থাকলে হাইড্রোজেন থাকবে 2টা এবং তোমার অক্সিজেন থাকবে একটা। এটা হলো গিয়ে আমাদের কার্বোহাইড্রেট, আর এটা হলো গিয়ে হাইড্রোকার্বন। অবশ্যই কার্বোহাইড্রেট বললে ওখানে একটা অক্সিজেন বেশি থাকে, কিন্তু হাইড্রোকার্বনে কোনো অক্সিজেন থাকে না। এখন দেখো হাইড্রোকার্বন অর্থাৎ অবশ্যই 2টা যৌগ থাকবে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে মাস্ট। এই 2টা মিলে আমাদের হাইড্রোকার্বন তৈরি হয়। এখন হাইড্রোকার্বন জিনিসটা কি? দেখো হাইড্রোকার্বন জিনিসটা হলো কার্বনের সাথে কার্বনের সাথে তোমার কি যুক্ত থাকবে? কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে। এখন তোমার মনে হতে পারে যে কয়টা হাইড্রোজেন যুক্ত থাকবে। আচ্ছা, আমরা আগে কার্বনের বেসিক যে স্ট্রাকচারটা আমরা আগে দেখি। দেখো এটা কার্বন, ওর এখানে 2টা ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, এবং দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। দেখো 4টা ইলেকট্রন থাকা মানে ও 4জনের সাথে ও বন্ধনে যুক্ত হতে পারে, যার কারণে সর্বোচ্চ কতজনের সাথে বন্ধনে যুক্ত হতে পারে এটা হচ্ছে গিয়ে তার যোজনী। তাহলে এখানে আমরা দেখতে পারি কার্বনের যোজনী কত আমাদের 4, অর্থাৎ কার্বন 4টা হাত দিয়ে 4টা মৌল বা ওই মৌলটার 4টা সাথে যুক্ত হতে পারে। দেখো কার্বন এখানে একটার সাথে যুক্ত আছে। হ্যাঁ, এখন কার্বনের হাত তো 4টা, একটার সাথে যুক্ত হলে কখনো সে স্টেবল হবে না, ওর তো আরো 3টা হাত বাকি থাকবে। এখন খেয়াল করো এভাবে এখন আমরা যদি ওকে হাইড্রোকার্বন বানাতে চাই তাহলে ওখানে আরো আমরা হাইড্রোজেন গুলো দিতে হবে। তাহলে এইটা একটা হাইড্রোকার্বন, এটা একটা হাইড্রোকার্বন। আচ্ছা, এখন আমরা দেখি হাইড্রোকার্বন আবার 2 প্রকার, কি? অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। এখন তোমাদের মনে হতে পারে যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। আচ্ছা, ফেটিক কথা মানে ফ্যাটের সাথে ইন্ডিকেট করে, অ্যালিফেটিক মানে চর্বি জাতীয় পদার্থ থেকে এই যে তোমাদের জৈব যৌগগুলা কি করা হয়, প্রথম উৎপাদন করা হয় বা সংরক্ষণ করা হয়। এখন দেখো এগুলো হয় আবার মুক্ত মানে বোঝাচ্ছে, দেখো কার্বন ধরলাম, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। হ্যাঁ, এখন বলতে হবে এই যে একটা কার্বন চেইনের মতো যুক্ত হচ্ছে। হ্যাঁ, দেখো লাস্টে কার্বন এবং শেষে একটা কার্বন আছে, প্রথমে এইটা ধরলাম, এটা শেষে ধরলাম। হ্যাঁ, ভিতরে তোমার কার্বন সংখ্যা হাজার হাজার হতে পারে, এ নিয়ে সমস্যা না। দেখো শেষে একটা কার্বন এবং প্রথমে যে একটা কার্বন, এই 2টা যদি মুক্ত অবস্থায় থাকে এবং এরপরে কোনো যদি কার্বন না থাকে তাহলে এটাকে বলা হয় আমাদের মুক্ত কার্বন। তাহলে মুক্ত কার্বন। এবং এখানে দেখা যাচ্ছে অ্যারোমেটিক মানে বদ্ধ। হ্যাঁ, এখন অ্যারোমেটিক মানে সুগন্ধি যুক্ত। অ্যারোমা অর্থ সুগন্ধি, গ্রিক শব্দ থেকে আসছে, তোমাদের বইতে সুন্দরভাবে বলা আছে। অর্থাৎ এই সব অ্যারোমেটিক যৌগ থেকে তোমরা একটা সুগন্ধি পাবা। যেমন তোমরা বেনজিন আছে, ইভেন তোমরা বিশেষ করে ন্যাপথালিন যে বাসায় বাড়িতে আছে, এই জিনিসগুলো হলো কি অ্যারোমেটিক যৌগ, ওটা একটা সুগন্ধি। হ্যাঁ, এখন দেখো অ্যারোমেটিক আবার মুক্ত শিকল, অর্থাৎ মুক্ত শিকল তো আমরা বললাম, এখন বদ্ধ শিকল। অ্যালিফেটিক কিন্তু বদ্ধ শিকল কিভাবে হয়? দেখো একটা কার্বন, এই কার্বন আবার এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আবার এই কার্বনের সাথে, এবং দেখো সবাই একটা বন্ধনে আবদ্ধ। এটা হলো কি আমাদের বদ্ধ শিকল, অর্থাৎ এই যে কার্বনগুলা নিজেদের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, এটা হলো আমাদের বদ্ধ শিকল। আর দেখো মুক্ত শিকল কি, এই কার্বন আর এই কার্বনের সাথে কিন্তু কখনো যোগাযোগ হয় না, এবং ওরা দুইজনে দু মাথায় আছে, কারোর সাথে কারো যোগাযোগ নাই। শুধুমাত্র
কার্বন একটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে কি সমযোজী বন্ধনে যুক্ত আছে, এজন্য এটাকে বলা হয় আমাদের মুক্ত শিকল, আর এটা হলো আমাদের বদ্ধ শিকল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করো, আরেকটা আমাদের কথা বলা আছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তাহলে বলবো স্যার অসম্পৃক্ত অসম্পৃক্ত এটা আবার কি? আচ্ছা দেখো, সম্পৃক্ত জিনিসটা হলো গিয়ে আমাদের কার্বন কার্বনের ভিতরে সাধারণত সিঙ্গেল বন্ড থাকবে। কি বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড। এই যে দেখো, সবার ভিতরে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বন্ড আছে। হ্যাঁ, যদি সিঙ্গেল সিঙ্গেল বন্ড থাকে সেটা হলো কি আমাদের সম্পৃক্ত। এবং সম্পৃক্ত টপিকে আমাদের মনে রাখতে হবে এই সম্পৃক্ত যে যৌগগুলো আছে সেগুলোর ভিতরে সর্বপ্রথম আসবে আমাদের অ্যালকেনের নাম। কি? অ্যালকেনের নাম তোমরা অবশ্যই শুনে রাখবে, অ্যালকেন। এখন তাহলে আশা করি বুঝতে পারছো, অর্থাৎ সিঙ্গেল বন্ড থাকবে সবার ভিতরে। এই যে দেখো সিঙ্গেল বন্ড আছে সবার ভিতরে, এগুলো আমাদের সম্পৃক্ত। কিন্তু অসম্পৃক্ত জিনিসটা কি স্যার? এখন বলবা যে স্যার আমরা একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। দেখো, যখনই তোমার ডাবল বন্ড থাকবে কার্বন কার্বনের ভিতরে ডাবল বন্ড থাকবে, তাহলে আমাদের ওই যৌগটা হলো অসম্পৃক্ত। পাশাপাশি স্যার আমরা আরেকটা বন্ড দিয়ে দিলাম, ট্রিপল বন্ড পর্যন্ত হতে পারে। বন্ড সাধারণত 3টা পর্যন্ত হতে পারে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। শুধুমাত্র সিঙ্গেল বন্ড এবং ট্রিপল বন্ডকে আমরা অসম্পৃক্ত বলবো, মনে রাখবা। তাহলে অসম্পৃক্ত এবং সিঙ্গেল বন্ড যুক্ত আমাদের জৈব যৌগকে বলা হয় অ্যালকিন। সিঙ্গেল যুক্ত, সিঙ্গেল না ডাবল যুক্ত আর কি, ডাবল যুক্ত এবং ত্রিপল বন্ড যুক্ত জৈব যৌগ হলো আমাদের অ্যালকাইন, এবং অ্যালকিন হলো আমাদের ডাবল বন্ড যুক্ত। ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর আমরা অ্যারোমেটিকে আমাদের 2টা ভাগ আছে। কি কি আছে দেখো? অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। এখন বলবো অ্যালিসাইক্লিকটা কি? অ্যালিসাইক্লিক বলতে বোঝাচ্ছে সাইকেল আকারে যুক্ত থাকবে, অর্থাৎ এভাবে যুক্ত থাকবে, এভাবে যুক্ত থাকবে, সবার সাথে সবার যুক্ত থাকবে। পাশাপাশি তোমার বেনজিন হতে পারে। কি? বেনজিন হতে পারে। দেখবা বেনজিনের গঠন এভাবে। বেনজিনের গঠন এভাবে। দেখো এখানে কোনো ডাবল বন্ড নেই। পাশাপাশি এটা হলো এরপরে দেখবা যে এখন যদি ডাবল বন্ড থাকে, কখনো যদি ডাবল বন্ড হয় তখন সেটা হবে অসম্পৃক্ত। কিন্তু যখন এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে থাকবে তখন হবে আমাদের সম্পৃক্ত, অ্যালিসাইক্লিক। এটা হলো গিয়ে আমাদের। এরপরে দেখো হেটারোসাইক্লিকটা বলতে পারো যে স্যার হেটারোসাইক্লিকটা কি? দেখো এখানে আমাদের কার্বন ছাড়াও এবং হাইড্রোজেন ছাড়া তোমাদের এখানে যুক্ত হতে পারে নাইট্রোজেন, যুক্ত হতে পারে এই কার্বনের সাথে ফসফরাস, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, ইভেন অক্সিজেনও যুক্ত হতে পারে। এই যে 3টা মৌল যদি এই যে কার্বন হাইড্রোজেন ছাড়াও যদি যুক্ত হয় তখন আমরা তাকে বলবো কি? হেটারোসাইক্লিক যৌগ। এবং ও যদি তোমার বদ্ধ আকারে থাকে, সাইকেল আকারে থাকে, এভাবে থাকে, তখন আমরা বলবো অ্যারোমেটিক হেটারোসাইক্লিক যৌগ। আশা করি তোমরা আজকে এই টপিকটি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এটা হলো আমাদের বেসিক ধারণা। এরপরে আমরা আগে নামকরণ শিখবো। এরপরে আমরা কি শিখবো? নামকরণ। আচ্ছা দেখি আমরা নামকরণ। আচ্ছা, এখন আমরা নামকরণ শিখব। নামকরণ শেখার আগে আমাদের যে ইউপ্যাক, যে আমাদের একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ও এই যে পৃথিবীতে এত এত জৈব যৌগ আছে ও এগুলোর নামকরণ হেল্প করে বা নামকরণ দেয়। ও আন্তর্জাতিক স্বীকৃত একটি সংস্থা। ও এই যে পৃথিবীতে যত জৈব যৌগ আছে এগুলোর নাম ও তৈরি করে। হ্যাঁ, এখন ও প্রথমে যে জৈব যৌগ সেগুলোর একটা ফর্মাল মেইনটেইন করে। কিভাবে? দেখো, প্রথম যদি জৈব যৌগ হয় সেটাকে আমরা বলবো মিথেন, পরেরটাকে বলবো মেইন ওয়ার্ডটা হলো মিথ, সেকেন্ড ওয়ার্ডটা হলো ইথ। প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। এই যে আমাদের নামকরণের উপরে এর সাথে আমরা কিছু তোমার ওয়ার্ড উচ্চারণ করে আমরা একটা পূর্ণাঙ্গ নামকরণ তৈরি করব।
এ হলো গিয়ে আমাদের মেইন, এইগুলো হলো গিয়ে তোমার মেইন ওয়ার্ড। হ্যাঁ, এখন আমরা দেখি, প্রথম আমরা শিখবো জৈব যৌগ, কি কি যৌগ হতে পারে এর উপরে ভিত্তি করে যৌগ। এরপর আমরা শিখবো ওর কার্যকারী মূলক, কার্যকারী মূলক আর সংকেত। কি শিখবো আমরা? সংকেত। আচ্ছা, এখন আমরা এগুলা শিখবো। হ্যাঁ, দেখো খেয়াল করো, জৈব তো তোমরা বুঝতেই পারতেছো, এবং কার্যকারী মূলকটা কি? যে মূলকটা তোমার বা যে তোমার অণুটা বা পরমাণুটা যুক্ত হয়ে পুরো প্রসেসটা বা নিয়ন্ত্রণ করে, সেটা হলো গিয়ে আমাদের কার্যকারী মূলক। এবং তোমরা খেয়াল করবে যে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড যুক্ত জৈব যৌগকে আমরা সাধারণত অ্যালকেন বলি। হ্যাঁ, ডাবল বন্ড যুক্তকে আমরা অ্যালকিন, ট্রিপল বন্ড যুক্ত যৌগকে আমরা কি বলি? অ্যালকাইন। হ্যাঁ, এখন এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন। এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড, এগুলো হলো যে কার্যকারী মূলক, যেটাকে দ্বারা আমরা ওকে চিনতে পারি যে এই গ্রুপের অংশ। হ্যাঁ, এবং ওদের কিছু সাধারণ সংকেত আছে যেগুলো আমরা এখন শিখবো। দেখো, প্রথমে আমাদের যৌগ, প্রথমে সদস্য হলো অ্যালকেন, অ্যালকেন। এখন ওর কার্যকারী মূলকটা কি? দেখো, অ্যালকেন সাধারণত সিঙ্গেল বন্ড থাকে, অ্যালকেনে সাধারণত কি বন্ড থাকে? সিঙ্গেল বন্ড থাকে। কার্যকারী মূলক, ওর সকল কার্বন পরমাণুতে সাধারণত সিঙ্গেল বন্ড থাকবে। যেমন দেখো, এখন খেয়াল করো, এখানে কার্বনের যোজনী ওরোচার। এখন দেখো, ওরা দুজনেই হাত দিয়ে বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, তাহলে ওর দেখো, ওর একটা হাত বাকি, ওর একটা হাত, এই একটা হাত, তিনটা হাত বাকি, এই কার্বনের এই একটা হাত বাকি, আবার এই কার্বনের এইও একটা হাত বাকি, থাকে তিনটা হাত। অর্থাৎ সবগুলো কি তোমার সিঙ্গেল আকারে থাকবে। হ্যাঁ, এখন আমরা অ্যালকেনের একটা সংকেত জানি, সংকেতটা কি আমাদের? CN H টুয়াইজেন প্লাস 2, এ হলো কি আমাদের অ্যালকেনের সংকেত। এখন দেখো, এই অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় থাকে, ওকে বিক্রিয়া সহজে অংশগ্রহণ করানো যায় না। সবাই অ্যালকেনের মতো মানে নিষ্ক্রিয় হতে চায়, এটা মাথায় রাখবা। যার কারণে দেখবা যে এরপরে আমরা যে অ্যালকাইন শিখবো, ওর ভিতরে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, ওরা ভেঙে সিঙ্গেল বন্ডে হবে। আর সিঙ্গেল বন্ড অর্থাৎ অ্যালকেনের যে ক্যারেক্টার, ওরা লাভ করতে চায়। হ্যাঁ, অ্যালকিন। এরপরে আমরা শিখবো অ্যালকিন, এটা হলো কি আমাদের সেকেন্ড যৌগ। অ্যালকেন আমরা শিখছিলাম কি, ওর ভিতরে কি থাকবে? ডাবল বন্ড থাকবে, মনে রাখবে ডাবল বন্ড থাকবে। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি? কার্বন দুইটার ভিতরে আমরা ডাবল বন্ড দিলাম। এখন দেখো, এই কার্বন এই দুইটা হাত, আবার এই কার্বন এই দুইটা হাত বাকি থাকে কি? দুইটা হাত বাকি থাকে না? এই যে বাকি দুইটা হাতে আমাদের হাইড্রোজেন গুলা বসে যায় সাধারণত। এখন দেখো, এরপরে অ্যালকাইন শিখবো আমরা। এখন এটা কি? অ্যালকাইনে সাধারণত ট্রিপল বন্ড থাকে। কি বন্ড থাকে? ট্রিপল বন্ড। দেখো, এখন আমরা কার্বনে দেখো, এই কার্বনের তিনটা হাত, আবার এই কার্বনের এই তিনটা হাত একসাথে হলো, তাহলে বাকি থাকে একটা হাত। এ হলো গিয়ে আমাদের অ্যালকাইনের কার্যকারী মূলক। হ্যাঁ, এরপরে দেখো এখন আমরা এর সংকেতগুলো দেখি। অ্যালকিনের সংকেত হবে কি? দেখো, CnH টুয়াইজেন। ওকে, আর তোমার অ্যালকেনের সংকেত হবে CnH টুয়াইজেন -2, এখন আমরা শিখবো কি? অ্যালকেন, অ্যালকাইন। এরপরে আমরা শিখবো অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকারী মূলক মনে রাখবে OH, বন্ড OH। অর্থাৎ কারোর সাথে যখন কার্বন এবং হাইড্রোজেনের সাথে OH যুক্ত থাকবে, তখন আমরা সাধারণত তাকে কি বলবো? অ্যালকোহল বলবো। ওর একটা কার্যকারী সংকেত আছে, সংকেত হলো
CN H2 প্লাস অন OH। দেখো এরপরে আমরা শিখবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি শিখবো? অ্যালডিহাইডের আমাদের একটা সংকেত আছে বা কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলক হলো CHO। এই CHO দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা অ্যালডিহাইড। হ্যাঁ, ওর সংকেত হবে CnH2 প্লাস অন CHO। এরপরে দেখো অ্যাসিড। অ্যাসিড অ্যাসিডের সংকেত কি দেখো? COOH। সংকেত হবে CnH2 প্লাস অন COOH। এরপরে আমাদের আরো কিছু কার্যকরী মূলক বা যৌগের নাম জানতে হবে, যেমন কিটোন। কিটোনের কার্যকরী মূলক হলো বন্ড CO বন্ড, আর CO বন্ড আর। এটা হলো এখন এখানে আর কি আমরা সামনে দেখতে পাবো যে এখানে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিটোনের পরে আমরা কি শিখবো? কিটোনের পরে আমাদের আছে এস্টার। এখন বলবো এস্টার কি? এস্টারের সংকেত খুবই সহজ, COO। সেম ভাবে আর COOR। এরপর আমরা যাবো ইথার। ইথার কি? ইথারের সংকেত হলো শুধু ও বন্ড, অর্থাৎ আর বন্ড ও আর। এটা হলো কি আমাদের কার্যকরী মূলক, যৌগ এবং সংকেত। হ্যাঁ, এই যে সংকেতের উপর ভিত্তি করে এই যে সমগোত্রীয় শ্রেণীর নামকরণ করা হয়। যদি দেখো এখন আমরা শিখি, অ্যালকেনের প্রথম সদস্য যদি আমাদের মিথেন হয়, কারণ প্রথম ওয়ার্ডটা কি আমাদের মিথ, এবং এই যে অ্যালকেনের উচ্চারণে লাস্টে কিন্তু এন যুক্ত হয়। খেয়াল করো, অ্যালকেন এন যুক্ত হয়, তাহলে তোমরা ওই যে এনটা তুমি এই মিথেনের পাশে বসাবা, অর্থাৎ মিথেন মানে মিথেন। মিথেন হলো অ্যালকেনের প্রথম সদস্য, এবং মিথেনের কার্বন সংখ্যা অন। কার্বন সংখ্যা কত? অন, অর্থাৎ এন এর মান কত আমাদের? এন ইকুয়াল অন। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য আমাদের মিথেন, তাহলে ওর সংকেতটা হওয়ার কথা কি দেখো, এন এর মান যেহেতু অন আমরা বসাই, দেখো CnH2 প্লাস 2। দেখো এন এর মান অন, তাহলে সি এর মান অন মানে এন এর মান অন, এবং হাইড্রোজেন বসাই, তাহলে দেখো এন এর মান 2 যোগ 2 কত হয় আমাদের? CH4। এবং ওর গাঠনিক যে সংকেতটা কি হবে দেখো, কার্বন দিব, 4টা হাত দিয়ে দিব, 4টা হাতে 4টা হাইড্রোজেন হবে। এ হলো গিয়ে আমাদের অ্যালকেনের প্রথম সদস্য, এবং এটা হলো গিয়ে ওর সংকেত, আর এটা হলো গিয়ে ওর গাঠনিক সংকেত। আচ্ছা, এরপরে দেখো অ্যালকেন, এরপরে পরের সদস্যকে ইথিন, যার কার্বন সংখ্যা কি সিরিয়াল অনুযায়ী কত হবে আমাদের? সিরিয়াল অনুযায়ী আমাদের কত হবে? 2 হবে। দেখো এর কার্বন সংখ্যা 2 মানে এন এর মান 2। এন বলতে বোঝাচ্ছে কার্বন সংখ্যা, এর মান 3, এটার মান 4, এটার মান 5, এটার মান 6, এটার মান 7, এটার মান 8, এটা 9, এটা আমাদের 10। হ্যাঁ, এ হলো গিয়া, অর্থাৎ এখানে সিরিয়াল যে নাম্বারটা এটা হলো গিয়ে ওদের কার্বন নাম্বার বা এন। দেখো পরের সদস্য কি? ইথ। অ্যালকেনের লাস্টে উচ্চারণ হয় এন, তাহলে ইথেন, পরের সদস্য হবে কি? ইথেন। এখানে তোমরা এন এর মান 2 বসাইয়া দেখবা যে একটা সংকেত পাও। সংকেতটা হবে কি আমাদের? দেখো সংকেতটা হবে আমাদের, দেখো বসালে হবে C2H6। পরের সদস্য হবে, আমরা 3 বসালে হবে C3
H8, পরেরটা বসালে হবে C4H10। এখন এর নাম কি? যেহেতু এন এর মান 2 বসাইছি আমরা, আবার 2 কে ইথ এবং আমরা অ্যালকেনের নামকরণ করতেছি, তাহলে এটা ইথেন। পরেরটা হবে কি প্রোপ, ওই যে প্রোপ এর সাথে এন যুক্ত হবে প্রোপেন। পরেরটা কি বিউট, ওই যে বিউটের সাথে আমরা কি যুক্ত করব, এন যুক্ত করব। এভাবে আমরা সিরিয়ালি 10টা নাম জানলেই হবে, অর্থাৎ সিরিয়ালে যে 10টা যে আমাদের নাম দেওয়া আছে এইগুলার মেইনগুলো জানলে পরেরগুলোর এই যে নামগুলো তোমরা ইজিলি করতে পারবে, মনে করতে পারবে। দেখো পরেরটা অ্যালকিনের নাম কিভাবে করবে আর কি। অ্যালকিন, অ্যালকিন ইন যুক্ত হয়, লাস্টে কি যুক্ত হয় দেখো, অ্যালকিন উচ্চারণ করলে লাস্টে কি যুক্ত পাও, ইন যুক্ত পাও। তাহলে আমরা এই যে মিথের শেষে আমরা ইন যুক্ত করব। হ্যাঁ, তাহলে মিথিন। এখন তোমাদের মনে জাগতে পারে যে যেহেতু অ্যালকিনের ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড হতে গেলে অবশ্যই 2টা কার্বন দরকার, ডাবল বন্ড অবশ্যই 2টা কার্বন দরকার। এখন তোমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে কিভাবে আমরা হাইড্রোজেন ডাবল বন্ড দিয়েও তো লিখতে পারি। কিভাবে দেখো, সি আমরা ডাবল বন্ড দিলাম, হ্যাঁ, এখন আমরা হাইড্রোজেন দিলাম। তোমরা বলতেই পারো হাইড্রোজেন দিলাম, অসুবিধা তো নাই, কিন্তু খেয়াল করো হাইড্রোজেনের শেষ কক্ষপথে ওর ইলেকট্রন থাকে একটা, ওর ইলেকট্রন থাকে ও একটা, ও সর্বোচ্চ একটা দান করতে পারে বা শেয়ার করতে পারে। খেয়াল করো এখানে কিন্তু এই বন্ধনে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিলেও এখানে কিন্তু হাইড্রোজেন একটা ইলেকট্রন দিতে পারে নি, দিতে না পারার কারণে ও কিন্তু এই বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। এখন অ্যালকিনে সাধারণত ডাবল বন্ড লাগবে, তাহলে সিএইচ দ্বারা ডাবল বন্ড কখনো সম্ভব না। ডাবল বন্ড হতে গেলে কার্বনের হেল্প লাগবে, কারণ কার্বন কার্বন দিয়ে আমাদের হাইড্রো কার্বন তৈরি হয়, পাশাপাশি হাইড্রোজেনও দরকার, কিন্তু হাইড্রোজেন তো তোমার ডাবল ইলেকট্রন দিবে না, একটা ইলেকট্রন দিবে। খেয়াল করো এখন ডাবল কার্বন দ্বারাই তোমার অ্যালকিন সদস্য শুরু হবে। এখন খেয়াল করো তাহলে প্রথমে যে মিথেন, মিথেনে একটা কার্বন থাকে, কিন্তু অ্যালকিন হতে গেলে কিন্তু 2টা কার্বন দরকার, কারণ 2টা কার্বন থাকাই কি ডাবল বন্ড সৃষ্টি হয়, না হলে সৃষ্টি হবে না। এই জন্য মিথেনের অ্যালকিনের প্রথম সদস্য মিথেন হয় না, ইথেন থেকে শুরু হয়, কারণ ইথেনের থেকে ডাবল বন্ড থাকে দেখেই ইথেন দিয়ে শুরু করতে হয়। প্রথমে ডাবল মানে কার্বন একটা থাকে, একটা কার্বন থাকার ভিতরে ডাবল বন্ড কখনো তৈরি হবে না। হাইড্রোজেনের সাথে ডাবল বন্ড তৈরি হতে গেলে হাইড্রোজেনের তো 2টা ইলেকট্রন থাকা দরকার, কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন কয়টা থাকে, একটা। এজন্য কার্বনের সাথে হাইড্রোজেন ডাবল ইলেকট্রন শেয়ার না করার কারণে প্রথম সদস্য গঠিত হয় না। এটা হলো গিয়ে বেসিক ধারণা। আচ্ছা, এরপরে দেখো অ্যালকিনের প্রথম সদস্য তাহলে কে, ইথিন। ইথিন, তাহলে ইথিনের সংকেতটা কি হবে দেখো, CnH টয়েজ N। তাহলে আমরা বসাই CnH টয়েজ N, কত হয় দেখো, N এর মান 2 দিয়ে শুরু করতে হবে, 2 দিয়ে শুরু করলে হয় C2H 4 2 দুগুণে 4। এখন এই তো আমাদের C3H4, এখন আমরা হয়ে গেল। এখন দেখো এই কার্বনের হাত 2টা গেছে, এই কার্বনের হাত 2টা গেছে বন্ধনে, এখন বাকি থাকে 2টা, একটা 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 একটা। এখন আমরা বন্ধনে হাইড্রোজেন গুলো দিয়ে দিব, তাহলে আমাদের দেখো হাইড্রোজেন গুলা বসে যাওয়ার পরে পূর্ণ ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার কারণে এই যে এটাই হলো কি আমাদের গাঠনিক সংকেত, কার গাঠনিক, ইথিনের। আর এটা হলো কি আমাদের শুধু সংকেত। হ্যাঁ, আচ্ছা এভাবে দেখো পরেরটা হবে গিয়া প্রোপিন, কারণ লাস্টে অ্যালকিনের সাথে ইন কথাটা উচ্চারণ হয়, ইথিন। পরেরটা হবে কি বিউটিন, পেন্টিন, হেক্সিন। এখন তোমাদের আরেকটা জিনিস তোমাদের বেসিক্যালি জানতে হবে, এখানে দেখো বলতে পারো যে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। হ্যাঁ, খেয়াল করো আমরা কি শিখলাম, পরের সংকেত যে প্রোপিনটা শিখবো। প্রোপিনে হবে C3H 3 গুণে হবে 6। হ্যাঁ, এখন আমরা খেয়াল করো তোমরা কার্বন, যেহেতু আমরা প্রোপিন শিখতেছি অর্থাৎ ডাবল বন্ড, ডাবল বন্ড থাকবে, আমরা ডাবল বন্ড এখানে দিলাম। দেখো তাহলে এখানে এই কার্বনের 2টা হাত চলে গেছে, এই কার্বনের শুধু 2টা হাত ফাঁকা,
সরি এই জন্য 2 হবে, 2 হবে। কিন্তু এই কার্বনে দেখো এইখানে এই এই কার্বনের এই দুইটা হাত গেছে, ওই পাশে একটা গেছে, শুধু বাকি আছে একটা, সেইখানে আমরা একটা হাইড্রোজেন বসাইয়া দিব। আবার এই কার্বনে কিন্তু শুধুমাত্র একটা হাত চলে গেছে, বাকি থাকে তিনটা, ওই তিনটা হাতে H3 বসাইয়া দিব। এ হলো কি আমাদের প্রোপিনের সংকেত, প্রোপিনের সংকেত। এখন আমরা খেয়াল করি আরেকটা সংকেত লিখি, বিউটিনের সংকেত হবে C4H8, বিউটিনের সংকেত হবে C4H8। এখানে তোমরা বসিয়ে দিলেই তোমরা এই সংকেতটা পেয়ে যাবে, কারণ বিউটিন মানে কি 4, 4 এই এন এর মান হবে 4, এখানে বসাই দিলে এটা পাবে। এখন আমরা বিউটিনের সংকেতটা দেখি, সি 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 দিলাম, দেওয়ার পরে এখন আমরা ডাবল বন্ড কোন এক জায়গায় দিব, ইচ্ছা মতো দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখন দেখো এখানে দিলে এই কার্বনের হাত দুইটা গেছে, বাকি থাকে দুইটা, এই কার্বনের এই দুইটা, এই একটা, তিনটা গেছে, শুধু বাকি থাকে একটা, ওই একটা হাতে H দিলাম, এইখানে একটা, এখানে থাকে দুইটা, এখানে থাকে তিনটা। দেখো এই কার্বনের হাত এই একটা, বাকি থাকে তিনটা, ওই তিনটা। এখন খেয়াল করো আমরা কোথায় আমাদের পার্থক্য তৈরি হয়, দেখো কোথায় আমাদের পার্থক্য তৈরি হয়। এখানে আমরা ডাবল বন্ড এই প্রথম কার্বনে দিলাম, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। এখন বলতে পারো আমি নাম্বারিং তো এই দিক থেকেও করতে পারি, অর্থাৎ আমাদের বাম দিক থেকেও করতে পারি। এখন আমি ডান দিক থেকে কেন করলাম, তোমাদের প্রশ্ন জাগতে পারে। এখন খেয়াল করো কার্যকরী মূলক, অ্যালকিনের কার্যকরী মূলককে ডাবল বন্ড, অ্যালকিনের কার্যকরী মূলককে ডাবল বন্ড, অর্থাৎ ডাবল বন্ড বা কার্যকরী মূলক যেদিক থেকে আগে পাবে, অর্থাৎ দেখো এই কার্বনে যে দিক থেকে আমরা আগে পাবো ওই দিক থেকে হবে নাম্বারিং, ওই দিক থেকে হবে নাম্বারিং, অর্থাৎ কার্যকরী মূলক কম যেখানে, অর্থাৎ 1 নাম্বার কার্বনে বা আগে পাওয়া যায় সেদিক থেকে আমরা নাম্বারিং করব। আচ্ছা এখন দেখো আমরা দেখি, দেখো CH3 লিখলাম, সি সি, এখন তোমরা খেয়াল করো দেখো এখানেও ডাবল বন্ড আছে। হ্যাঁ আমি এইটা দিলাম কোথায়, আমি এটা দিলাম কোথায় বলো, এটা দিলাম আমি মিডলে, এটা দিলাম কোথায়, আমি মিডলে। এখন তোমাদের মনে হতে পারে যে পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। দেখো কার্যকরী মূলক আমি এদিক থেকে আগে পাচ্ছি, কার্যকরী মূলক আমি এদিক থেকে আগে পাচ্ছি। এখন সেটা কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে থাকার কারণে আমরা এটার নাম বলবো বিউটিন, বিউটিন অন, বিউটিন অন মানে 1 নাম্বার কার্বনে বিউটিন বা অ্যালকিনের আমি কার্যকরী মূলকটা পাচ্ছি। কিন্তু খেয়াল করো এইখানে আমি কয় নাম্বার কার্বনে, দেখো এদিক থেকেও 2 নাম্বার কার্বনে আমি কার্যকরী মূলক পাচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার কার্বনে কিন্তু কার্যকরী মূলকটা। আবার বাম দিক থেকে ডান দিক থেকে যদি আসো, এই কার্বন আর এই কার্বনের পরে, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার কার্বনের পরে কিন্তু কার্যকরী মূলকটা, অর্থাৎ 2 নাম্বার কার্বনে 1, এখানে 2, এটা বললাম 3, এটা বললাম 4। দেখো 2 নাম্বার কার্বনের পরে কিন্তু কার্যকরী মূলকটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এর নামকরণ করব বিউটিন, বিউটিন 2, বিউটিন 2। এভাবে তোমাদের অ্যালকিনের নামকরণ করা হয়। এখন সেম অ্যালকাইনে যেদিক থেকে কার্যকরী মূলক বা অ্যালকাইনের ট্রিপল বন্ডটা আগে পাবে ওই দিক থেকে তোমরা আগে কাউন্ট করবে। এরপরে তোমরা অনেক সময় দেখবে কি যে যখন হায়ার লেভেলে উঠবা একই যৌগে ডাবল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে এবং সিঙ্গেল বন্ড থাকবে। এখন তোমরা কোনটা আগে ধরবে? আগে মনে রাখবে সব থেকে সক্রিয় হলো এই সিরিয়ালে অ্যাসিড, অ্যাসিড হলো সবার থেকে সক্রিয়। কিন্তু আমরা সাধারণত এসএসসি লেভেলে এই চারটা, এসএসসি লেভেলে এই চারটা অ্যালডিহাইডও না, এই চারটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি। এরপরে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা বাকিগুলা, এছাড়াও আমাদের অনেক যৌগ আছে, যৌগ ওগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা বেসিক্যালি চারটার উপরে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা আরো একটা জিনিস আমরা ইম্পর্টেন্ট দেখি, হ্যাঁ নামকরণের ক্ষেত্রে একটা জটিল বিষয় আমরা দেখি। দেখো কার্বন 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 দিলাম, আমি এখানে কার্বন দিলাম বা এখানে আমি কার্বন দিলাম, এখানে একটা খেয়াল কর তোমাদের মনে জাগতে পারে আচ্ছা এখানে তো সবই সিঙ্গেল বন্ড, সবই সিঙ্গেল বন্ড, অর্থাৎ এটা একটা অ্যালকেন আমি বলতে পারি।
হ্যাঁ, কিন্তু কি ধরনের অ্যালকেন? এখানে দেখো এটা হলো কি আমাদের শাখা শিকল, কি বলে শাখা বের হয়েছে। এখন এটাও শাখা শিকল, আবার তুমি এটাও শাখা শিকল ধরতে পারো। এখন বলবা কিভাবে বুঝবো শাখা শিকল ধরবো কেমন? আচ্ছা, আগে তুমি একটা নাম্বার সিলেক্ট করবে, তুমি মন থেকে বা যেদিক থেকে মনে চায় একটা ধরবা, নাম্বার দাও, অর্থাৎ যেদিক থেকে তুমি কার্বন বেশি পাবো ওই দিক থেকে নাম্বারিং করবা। দেখো আমি নাম্বার করলাম 1 2 3, 1 2 3 4 5 6। আবার তুমি এই দিক থেকেও তো করতে পারো, এই এই তুমি যেদিক থেকে নাম্বারিং করলে বেশি পাবো ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখন তুমি বলতে পারো আমি এখান থেকে এদিকে আসবো, তাহলে 1 2 3টা পাও। কিন্তু তুমি যদি ডান দিকে যাও 1 2 3 4 5 6, এদিক থেকেও তুমি শাখা শিকল ভাবে গেলেও 6টা পাও। কত পাও? 6টা। আবার তুমি এদিক থেকে এদিক থেকে এদিক থেকে গেলেও কেন দেখো 1 2 3 4 5 6, এইভাবে গেলেও তুমি 6টা পাও। আবার তুমি এভাবে গেলেও 6টা, অর্থাৎ 6টা। এখন তোমার মনে হতে পারে তাহলে আমি বুঝবো কিভাবে? এই যে 6টা তো উভয় সব দিক থেকে তুমি 6টা পেলে, যেদিক থেকে বেশি পাবে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। এবং তুমি চাইলে এখানে দেখো 1 2 3 4 5 6। এখন তুমি খেয়াল করো, আমি যদি এদিক থেকে যাই অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাই, 2 নাম্বার কার্বনের একটা শাখা পাই, 4 নাম্বার কার্বনে আমি একটা শাখা পাই। দেখো 1 2 3 4, 4 নাম্বারে আমি একটা শাখা পাই, যোগফল কত আমাদের? 6। কিন্তু ওই দিক থেকে আসো, দেখো 1 2 3, তুমি কয় নাম্বারে? 1 2 3, তুমি 3 নাম্বারে একটা শাখা শিকল পেলে, এই যে শাখা শিকলটা। আবার দেখো 4 5, 5 নাম্বারে একটা পেলে, কয় নাম্বার পেলে? 5 নাম্বারে পেলে। কত হলো তোমার যোগফল? 8। অর্থাৎ তুমি যেদিক থেকে কম পাবে, এই যে মানটা যেদিক থেকে কম পাবে ওই দিক থেকে তোমার নামকরণটা শুরু করতে হবে। ঠিক আছে, এটা শুধু অ্যালকেনের ক্ষেত্রে, এবং বাকি অ্যালকিন অ্যালকাইন ওগুলোর ক্ষেত্রে সেম রুলসই ফলো করতে হবে। কিন্তু ওই কার্যকরী মূলকটা দেখেই বুঝতে পারো, এবং ওই দিক থেকে যেদিক থেকে আগে পাবে কার্যকরী মূলক এগুলা ওই দিক থেকে শুরু করবে। কিন্তু এই যে সাধারণত সিঙ্গেল বন্ধনের গুলোর ক্ষেত্রে এইভাবে করতে হয়, যেদিক থেকে তোমার যোগফলটা কম আসে ওই দিক থেকে আমাদের আগে শুরু করতে হবে। এটা হলো গিয়ে অ্যালকেনের নামকরণের একটু জটিল রূপ। হ্যাঁ, তাহলে এগুলোর নামকরণ আমি কিভাবে করব? দেখো, কম পেয়েছি আমরা এদিক থেকে গেলে, কম পেয়েছি আমরা বাম থেকে ডানের দিকে গেলে, তাহলে আমরা দেখো এগুলোর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিই। হাইড্রোজেন যুক্ত করে দিই আমরা। দেখো হাইড্রোজেন যুক্ত করার কারণে, দেখো সরি আমি একটা ভুল লিখছি, এখানে শুধু হাইড্রোজেন হবে কেন? দেখো এই হাইড্রোজেনের এই একটা হাত, এই হাইড্রোজেনের এই একটা হাত, আবার এই হাইড্রোজেন এই মানে সরি কার্বনের নিচে একটা হাত। হ্যাঁ, 3টা হাত তো 3 দিকে চলে গেছে, এবং শুধু হাত থাকে একটা বাকি, ওইখানে শুধু হাইড্রোজেনটা বসবে। হ্যাঁ, এখন খেয়াল করো এটার নাম কিভাবে করব? আমরা কম পেয়েছি বাম থেকে ডানে গেলে, এখন বাম থেকে ডানে গেলে দেখো কার্যকরী মূলক আমরা পাই 2 নাম্বারে, তাহলে 2 নাম্বারে আমি লিখবো। এখন তোমাদের এই নামকরণ করার ক্ষেত্রে আরো একটা জিনিস জানতে হবে, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি? হ্যাঁ, আচ্ছা এটা আমরা এখানে একটু রাখি, অ্যালকাইল মূলক একটু আমি সাধারণভাবে আলোচনা করি। অ্যালকাইল মূলক অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে মূলকটা পাবা, অর্থাৎ দেখো আমাদের প্রথম মূলক কি ছিল? অ্যালকেনের প্রথম সদস্য কি ছিল? মিথেন, CH4 ছিল। এখন আমি ওখান থেকে আমি একটা হাইড্রোজেন বাদ দিব, তাহলে ওই হাইড্রোজেন যদি বাদ দেই তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হবে, তাহলে এই বন্ড দিয়ে দিলাম, মানে ওই হাতটা ফাঁকা দেখাই দিলাম, CH3 দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে কে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং আর এর মান, আর এর এখানে আর অসীম পর্যন্ত হতে পারে, অর্থাৎ অ্যালকাইল মূলক এভাবে থাকবে CH3 CH2, এভাবে চলতে থাকবে, চলতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আর এ কার্বনের মান অনেক। অ্যালকাইল মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হলো কি আমাদের একটা অ্যালকাইল মূলক। দেখো CH3 আছে, CH3
আছে। CH3 মানে দেখো এখানে মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি বাদ যায় তাহলে আমরা বলি মিথাইল। কারণ অ্যালকাইল মূলক বলেই আটটাকে বলা হয় অ্যালকাইল মূলক। আটটাকে বলা হয় কি? অ্যালকাইল মূলক। আমি লিখেই অ্যালকাইল 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 মূলক। এখন অ্যালকাইল লাস্টে কি ইল আছে, তাহলে মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে মিথাইল হবে, মিথাইল নামকরণ করা হবে মিথাইল। তাহলে এটা দেখো মিথাইলের সাথে মিলে কিনা, তাহলে আমরা বলবো। এবং ও কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে, তাহলে 2 মিথাইল। দেখো পরে 1 2 3 4 4 নাম্বার কার্বনে এই যে দেখো এইটাকে আমরা কি বলতে পারি দেখো তো, ইথাইল বলতে পারি কিনা। দেখো ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে এই সংকেতটা তুমি পাও। ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে একটা তুমি পাও। তাহলে আমি বলতে পারি 2 মিথাইল, এটা আমরা 4 ইথাইল, 4 ইথাইল। এবং এই যে এটা সম্পূর্ণ একটা কি একটা দেখো অ্যালকেন না। এই যে আমরা এতটুকু নামকরণ করলাম, এখন বাকি কি সম্পূর্ণটার নাম করা। সম্পূর্ণ কয়টা কার্বন? 6টা কার্বন আছে, তাহলে 6টা কার্বন এবং অ্যালকিন, এবং অবশ্যই সিঙ্গেল বন্ড আছে, দেন অ্যালকিন হবে। 6 কার্বনের অ্যালকিন কি হয় দেখো, হেক্স এন, কারণ অ্যালকিনের লাস্টে এন যুক্ত হয়, তাহলে হেক্সেন। তাহলে টুমিথাইল হেক্সেন হবে। হে কয় 6 51 হেক্সেন। তাহলে এ হলো গিয়া একটা জটিল অ্যালকেনের নামকরণ। এভাবে তোমরা অ্যালকেনের নামকরণ করবে। অ্যালকিন যেদিক থেকে কার্যকরী মূলক বা ডাবল বন্ড আগে পাবে ওই দিক থেকে নামকরণ করবে। যতই তোমার এই শাখা শিকল বদ্ধ শিকল থাকুক সমস্যা নাই, যেদিক থেকে আগে পাবে কার্যকরী মূলক ওদিক থেকে আগে শুরু করবে। এভাবে তোমরা নামকরণ করবে। এরপরে দেখো অ্যালকিনে যেদিক থেকে বললাম অ্যালকাইন সেম অ্যালকোহল, অর্থাৎ যেদিক থেকে অ্যালকোহলের কার্যকরী মূলক ওই যেদিক থেকে আগে পাবে ওই দিক থেকে নামকরণ করতে হবে। ঠিক আছে। অ্যালডিহাইড, তাহলে দেখো অ্যালকাইনের প্রথম সদস্য হবে দেখো এখানেও তো ট্রিপল বন্ড। সাধারণত ট্রিপল বন্ড যখন শুরু হবে তখন তো 2টা কার্বন ছাড়া কখনোই ট্রিপল বন্ড সম্ভব নয়, যার কারণে প্রথম সদস্য কিন্তু ইথাইন, কারণ অ্যালকাইনের লাস্টে ইন যুক্ত মানে কথা উচ্চারণ হয়, ওই ইন কথা তুমি মিথেন, ইথিন, প্রোপিন, বিউটাইন এগুলোর লেস্টে যুক্ত করবে, মানে শেষে যুক্ত করবে। তাহলে অ্যালকাইনের প্রথম সদস্য হবে ইথাইন, পরেরটা হবে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, এটা হবে। এরপর অ্যালকোহল ওল যুক্ত হয়, লাস্টে অ্যালকোহল ওল যুক্ত হয়। হ্যাঁ, এখন আমরা প্রথম সদস্য উচ্চারণ হয় অল আর কি, মিথানল। দেখো প্রথম সদস্য আমাদের এখানে কিন্তু এই দুইটা অ্যালকিন এবং অ্যালকাইনে আমাদের প্রথম সদস্য কিন্তু মিথ কথা ছিল না, কিন্তু অ্যালকোহল থেকে শেষ অবধি সবার কিন্তু এই মিথেন আবার শুরু হবে। হ্যাঁ, দেখো প্রথম সদস্য যেহেতু অ্যালকোহল অল যুক্ত হয়, তাহলে ইথানল উচ্চারণ হবে, পরটা হবে কি প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল হবে, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। হ্যাঁ, অ্যালডিহাইড। এরপরে দেখো অ্যালডিহাইডের মিথানেল, অ্যালডিহাইড নেল উচ্চারণ হবে এল, কি উচ্চারণ হবে এল যুক্ত হবে, মিথানেল, ইথানল লাস্টে উচ্চারণ হবে কি এল। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানেল, হেক্সানেল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানেল। অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড উচ্চারণ হবে কি ওইক অ্যাসিড যুক্ত হবে অ্যাসিড। দেখো মিথানোইক অ্যাসিড লাস্টে কি হবে ওইক, কি উচ্চারণ হবে ওইক, এল নল বা ওল যে কোনো একটা ওইক। এরপরে কিটোনের ক্ষেত্রে ওন যুক্ত হবে কিটোন। হ্যাঁ, এখন এইগুলো তোমার লাস্টে ওইগুলার শেষে যুক্ত করে দিলে তোমরা এর প্রতিটার কি নামকরণ পেয়ে যাবে। দেখো অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড, তাহলে মিথানোইক অ্যাসিড, ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক, পেন্টানোইক, এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, কিটোন হবে কি ইথানন, প্রোপানন, মিথানন, ইথানন, প্রোপানন, বিউটানন, পেন্টানন,
হেপটানন, হেক্সানন, অক্টানন, ননানন, ডেকানন, এটা হবে কিটোন। এস্টার, এস্টারটা সাধারণত তোমরা এখন না জানলেও চলবে। এবং ইথারের সেম, ইথার, এগুলা এগুলা আরো একটু উচ্চ লেভেলের নামকরণ। তোমরা সাধারণত এই কিটোন পর্যন্ত জানো, কিটোন পর্যন্ত জানলে এনাফ। আশা করি তোমরা এই নামকরণগুলো বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী ক্লাসে আমরা একটা জিনিস শিখবো যে আমাদের কিভাবে জৈব যৌগ প্রস্তুত করতে হয়। হ্যাঁ, আমরা আজকে নামকরণ শেখার মাধ্যমে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।